তপ্ত দুপুর সূর্যের প্রখর তেজ যেন আছড়ে পড়ছে। আহান কালো গাড়িটি নিয়ে ঘন কালো জঙ্গলের দিকে অগ্রসর হচ্ছে। উদ্দেশ্য নিজের টর্চার সেলে যাওয়া। তার সাথে রয়েছে আরিফ। আরিফ শুধু ভাবছে আজ কেন আহান টর্চার সেলে যাচ্ছে। না জানি আজ আবার কার ভয়ঙ্কর মৃত্যুর সম্মুখীন হতে হবে। তার ভাবনার মাঝে আহানের বজ্রের মতো কণ্ঠ কানে ধাক্কা খায়। আরিফ, পেছনে গাড়িতে শুট কর। আহানের কথা কারণে পৌঁছাতেই বুঝতে পারে কেউ তাদের পিছু নিয়েছে। আরিফ আর এক মুহূর্ত বিলম্ব না করে পেছনে গাড়িতে শুট করে। সাথে সাথে পেছন থেকে চিৎকারের শব্দ ভেসে আসে। জায়গাটা ছিল জঙ্গলের দিকে, তাই দিনে সূর্যের প্রখর উত্তাপেও অন্ধকারে আচ্ছন্ন। আহান একটা রহস্যময় হাসি দিয়ে গাড়ি থেকে নামে। আরিফ ভেবে পাচ্ছে না, আহান তো আজ নিজে গাড়ি ড্রাইভ করেছিল, তাহলে ওই লোকটা আমাদের পিছু নিয়েছে এটা বুঝলো কিভাবে? আহান আহত লোকটার গাড়ির সামনে গিয়ে বলে, এত কষ্ট করে আমার পিছু নেওয়ার কি প্রয়োজন ছিল? তুই আমাকে বলতে পারতি অগ্নি চৌধুরীর ভালোবাসা পেতে চাস। আই সোয়ার, কোনো প্রশ্ন ছাড়াই আমি তোকে সেই ভালোবাসা দিতাম। এমন ভালোবাসা যা একজন সাধারণ মানুষ দেখলেও তার রুহ কেঁপে উঠবে। আহানের কথা ছিল একদম শীতল, কিন্তু কথা ছিল রহস্যে ঘেরা। লোকটা নিজের হাত ধরে ছটফট করতে থাকে, কারণ গুলিটা একদম হাতে গিয়ে বিঁধেছে। আহানের কথা শুনে লোকটা আরও ছটফট করতে থাকে। লোকটা পালানোর জন্য বাইরে দৌড় দেয়। আহানও লোকটাকে আটকায় না, শুধু দেখে আর পৈশাচিক হাসি দিতে থাকে। লোকটা প্রাণপণ দৌড়াচ্ছে, কিন্তু হঠাৎ লোকটা গলায় হাত দিয়ে চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে। সাথে সাথে আবার গগন বিদায় চিৎকার ভেসে আসে। লোকটা এবার সহ্য করতে না পেরে পায়ে ধরে মাটিতে লুটিয়ে পড়ে। আহান আরিফের দিকে তাকিয়ে বলে, আরিফ, এটাকে নিয়ে পুরনো বাংলোতে যা। আমার কুকুরগুলো অনেক দিন ধরে অভুক্ত, তাদের আহারের ব্যবস্থা কর। আহারের? আরিফ আহানের দিকে না তাকিয়ে বলে, ঠিক আছে ভাই। আহানের দিকে তাকানোর মতো সাহস ওর নেই। আহান যখন মৃত্যুর আদিম খেলায় মেতে ওঠে, তখন ওর দিকে তাকানোর সাহস আরিফের এখনো হয়নি। হয়তো সময়ের ব্যবধানে দেখতে দেখতে সয়ে গেছে। ইয়ানার ঘুম ভাঙে দুপুর 2টার দিকে। তাড়াতাড়ি করে ঘড়ি দেখে মাথায় হাত দিয়ে বলে, হায় আল্লাহ, এত দেরি হয়ে গিয়েছে। ইস, সবাই কি ভাবছে যে বাড়ির বউ এত দেরি করে ঘুম থেকে ওঠে। ইয়ানা বিছানা থেকে বুঝতে পারে শরীরের ব্যথা কমেছে, কিন্তু শরীরটা ম্যাচম্যাচ করছে। মনে হয় হালকা জ্বর এসেছে। হিয়ানা আয়নার সামনে গিয়ে ওড়না দিয়ে ভালোভাবে দাগগুলোকে ঢেকে নিচে চলে যায়। নিচে গিয়ে দেখে বাড়িতে কিসের আয়োজন চলছে। পুরো বাড়ি খাবারের গন্ধে মোমো করছে। ইয়ানা চারদিক ভালোভাবে দেখে দাদুমণির সন্ধান পায়। তারপর তাড়াতাড়ি করে গিয়ে বলে, ওহ দাদুমণি, সরি, আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। আসলে শরীরটা ভালো লাগছিল না, প্লিজ ক্ষমা করে দাও। দাদুমণি ইয়ানার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, আমি বাংলা সিনেমার সেই দজ্জাল দাদি শাশুড়ি না যে তোর উপর চিৎকার করব। এটা তোর নিজের বাড়ি, আমরা সবাই নিজেদের মানুষ। শরীর খারাপ লাগলে রেস্ট নিবি, এতে রাগ করবো কেন পাগলি মেয়ে? আমাকে আহান বলে গিয়েছে তোর শরীরটা নাকি ভালো না, যাতে ঘুম থেকে না জাগাই, তাই তোকে আর ডাক দিইনি। কিন্তু ইয়ানা, আমার তো সব কিছু ম্যাজিক মনে হচ্ছে। যে ছেলে মায়ের কথা শুনলে তুফান চালাতো, সে কাল রাতে এত বড় এত সত্যের সম্মুখীন হয়ে কিভাবে এত শান্ত? কি রে, ব্যাপার কি? কি করেছিস দাদু ভাইকে? হুম? ইয়ানা দাদুমণির কথা শুনে লজ্জায় হাঁসফাঁস করতে থাকে। কি বলবে সে দাদুমণিকে? ইস, কি লজ্জা, কি লজ্জা! দাদুমণি ইয়ানার লজ্জা মিশ্রিত মুখখানা দেখে ফিক করে হেসে দেয়। তারপর বলে বলে হয়েছে, আর লজ্জা পেতে হবে না, আমি বুঝেছি। এইভাবে সবসময় আমার নাতিটাকে দেখে রাখিস। ওর খুব ভালোবাসার অভাব, জানিস তো। আমার বিশ্বাস ওর জীবনে সব কালো দূরে ঠেলে দিয়ে আলোর সন্ধান মেলাতে পারবি। তুই পারবি ইয়ানা, তোকে পারতে হবে। ইয়ানা দাদুমণির কথা শুনে মেয়েকে হাসি দিয়ে বলে, ইনশাআল্লাহ দাদুমণি, আমি সবসময় ওনার পাশে থাকার চেষ্টা করব, যদি উনি আমাকে চায়। আচ্ছা, এইসব বাদ দিয়ে আগে বলো বাড়িতে কে আসছে? এত আয়োজন করা হচ্ছে কেন? তোমার আবার বিয়ে করার শখ জাগেনি তো? সত্যি করে বলবা। দাদুমণি, আমার জন্য তো দাদাজান করার কবরে অপেক্ষা করছে রে, আর আমি ওনাকে ছাড়া বিয়ে করব? আজ আমার বোনের মেয়ে, তার নাতি নাতনি আসছে। ওরা সবাই কানাডায় থাকে। আমার বোনের মেয়ের নাম নাফিসা। ওর হাজবেন্ড অগ্নিকাণ্ডে মারা যায়। নাফিসার এক ছেলে এক মেয়ে, ছেলের নাম হচ্ছে রেশব, মেয়ের নাম ঝর্ণা। আহানা ঝর্ণা
এক ভার্সিটিতেই পড়াশোনা করেছে কানাডায়। ওরা যখন ছোট ছিল তখন বাংলাদেশে এসেছিল, আর আসেনি। আজ বিকালে আমাদের বাড়িতে আসছে। ইয়ানা: আচ্ছা তাই বলো। আহিয়া কোথায়? ওকে দেখতে পাচ্ছি না যে। দাদুমণি: গিয়ে দেখ, হয়তো ফোনে কার্টুন দেখছে। এদেরকে নিয়ে আর পারি না, এত বড় হয়েছে এখনো বাচ্চাদের মতো কার্টুনে আসক্ত। ইয়ানা দাদুমণির কথা শুনে একটি মেয়েকে হাসি দিয়ে বলে বিড়বিড় করে, কি বলবো কষ্টের কথা দাদুমণি, আমিও যে কার্টুনে আসক্ত, কিন্তু এটা বলা যাবে না, তাহলে মান সম্মান সব শেষ। ঠিক তখনই ইয়ানার মোবাইলে ফোন আসে। ফোনের স্ক্রিনে হোল্লাপার্টি লেখাটা জল করছে। নিশ্চয়ই সবগুলো বাঁদর ভিডিও কল দিয়েছে। আজ ভার্সিটিতে যাব, এটা সবাইকে জানিয়েছিলাম, এখনো যায়নি কেন? এটা নিশ্চয়ই জানতে চাইবে। ইয়ানার ভাবনার মাঝে দাদুমণির কণ্ঠ ভেসে আসে, কিরে, কখন থেকে ফোনে রিং হচ্ছে, ফোন ধরছিস না কেন? প্রয়োজনীয় ফোনলে রুমে গিয়ে কথা বলে আয়। ইয়ানা দাদুমণির কথা মতো রুমে চলে যায়। ফোন রিসিভ করতেই সবার এতগুলো প্রশ্নের সম্মুখীন হয়। আয়াত: মাফিয়া রোমান্টিক জামাই পেয়ে কি আমাদের ভুলে গেছিস ইনু? হায়, এই দিন দেখার জন্য বেঁচে আছি। এই দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? রোহান: চুপ কর ড্রামাবাজ, তুই এত সহজে মরতি না। শয়তানকে দেখেছিস তাড়াতাড়ি মরতে, আর মরলেও ট্রিট দিয়ে মরিস। আয়াত রোহানের কথা শুনে মন খারাপ করে বলে, দেখেছিস তোরা এই ভাতাইম্মা কিভাবে আর আমার মরার জন্য পাগল হয়ে আছে। রোহান: আমি আবার কি বললাম? তুই নিজেই তো মরার কথা বললি। আমি শুধু বন্ধু হয়ে তোর কথার সম্মতি জানালাম। আর তাছাড়া তুই এত দ্রুত মরবি না, আগে জামাইয়ের ঘরে রক্ত খাবি তারপর। বেচারা জামাইটাকে একটু শান্তি দিস বইন। রোহানের কথা শেষ হতেই আয়াত পিঠে কিল বসায়। রোহান পিঠে হাত দিয়ে বলে, রাক্ষসী, আমি তো জামাইয়ের ঘাড়ে রক্ত খাওয়ার কথা বলেছিলাম, তুই আমার রক্ত খাচ্ছিস কেন? আয়াতে রেগে রুহানের দিকে তাকায়। রুহান চুপ হয়ে যায়, বুঝতে পেরেছে পাগলি ভীষণভাবে খেপেছে। দুজনে কান্না দেখে সবাই হাসিতে গড়াগড়ি খাচ্ছে। দুজন পারেও বটে। সুমাইয়া: আজ তো তুই ভার্সিটিতে আসবি বলেছিলি, তাহলে আসলি না কেন? আর এইভাবে লম্বা ঘোমটা টেনে আছিস কেন? ইয়ানা শুভর কথা শুনে একটা শুকনো ঢোক গেলে। হুল্লাপাটি যদি একবার ইয়ানার ঘাড়ের দাগগুলো দেখতে পারে, তাহলে আজ লজ্জা দিতে দিতে মেরে ফেলবে। এরপর ইয়ানা বলে, আসলে সকালে হঠাৎ করে পেট ব্যথা শুরু হয়, তাই উনি বারণ করেছে, আর যাওয়ার প্রয়োজন নেই। ইয়ানার কথা শুনে আরুরা: ও, ভালো করেছিস না এসে। বাড়িতে রেস্ট নিয়ে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা ইনু, জানো আমাদের ক্রাশ বয় অগ্নিচৌধুরী কেমন রে? মানে রোমান্টিক নাকি বাইরে যাইভাবে মুড নিয়ে চলে ওই রকম? ইয়ানা আরোরার কথা শুনে লজ্জা পেয়ে যায়। ইয়ানার অবস্থা দেখে সবাই হু হু করে হেসে ওঠে। এইভাবে অনেক সময় কথা বলে ফোন কেটে দেয়। তারপর ইয়ানা নিচে চলে যায়। মনটা কেমন যেন অস্থির লাগছে। আহানকে একবার ফোন দিয়েছে, কিন্তু ফোনটা রিসিভ হয়নি। ভেবেছে হয়তো কাজের চাপে আছে, তাই আর ফোন দেয়নি। কিন্তু সময় যাচ্ছে, এদিকে ইয়ানার অস্থিরতা বেড়ে চলছে। অনেকক্ষণ আয়ার সাথে আড্ডা দিয়ে নিজের রুমে আবার ফিরে আসে। প্রচুর কান্না পাচ্ছে। কেন উনি একবারও ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারতো না আমার শরীর কেমন আছে? কই, ইয়ানা তো ফোন দিয়েছে বেহায়ার মতো, কিন্তু ফোন রিসিভ করার প্রয়োজন বোধ করেনি। যেই শুনেছে আমি ওনাকে ভালোবাসি, এমনি আমার উপর থেকে সব ইন্টারেস্ট উঠে গেছে। সব ছেলেরা এক। খুব খারাপ আপনি মিস্টার অগ্নি চৌধুরী। একবার ফোন দিলে কি হতো? মনের ভেতরে অভিমানের পাহাড় জমতে লাগলো। বারবার ফোনের দিকে তাকাচ্ছে, কিন্তু আহানের কোনো ফোন আসেনি। মুখের ওপর পানি পড়তেই লোকটি ধরফরিয়ে ওঠে। সামনে আহান মাথা থেকে হুডি ফেলে দিয়ে বলে, কেমন লাগছে আমার টর্চার সেলে? এখানে খুব ভালোবাসা দেওয়া হয় অগ্নি চৌধুরীর স্টাইলে, সেই জন্য তোর ক্ষত স্থানগুলোতে ব্যান্ডেজ করে দিলাম। এত তাড়াতাড়ি তোকে মরতে কিভাবে দেয় বলতো? লোকটি আহানের কথা শুনে পায়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠে বলে, স্যার, আমি আজীবনের জন্য সুপারি দেওয়া কাজ ছেড়ে দেব। আমি জানতাম না এটা যে আপনি। আহান নাক মুখ কুচকে লোকটার থেকে পা ছাড়াতে বলে, ছে, পা ছাড়। অগ্নি চৌধুরীর শরীরে স্পর্শ করছিস কোনো বীজ? কেন? হঠাৎ করে আহানের মুখের অবয়ব পাল্টাতে থাকে। সমস্ত সত্তা যেন রাগে থরথর করে কাঁপছে। আহান বুঝেছে এটা কার লোক, কার গুপ্তচর হয়ে ওর পিছু নিয়েছে। তবুও লোকটিকে ফের প্রশ্ন করে, এবার বল, কার কথায় আমার পিছু নিয়েছিস? কার হয়ে কাজ করছিস? লোকটা ভয়তোর কণ্ঠে বলে, আমি জানি না লোকটি কে ছিল, আমি সত্যি চিনি না। লোকটির এই কথা আহানের রাগকে আরো উত্তপ্ত করে দিয়েছে। এতক্ষণ ধরে আগুনে ঝলসে থাকা শিকটাকে হাতে তুলে নেয়। তারপর লোকটা জিহ্বা টেনে বের করে। তারপর রেগে হুঙ্কার দিয়ে বলে, অগ্নি চৌধুরী আমার নাম, আগুনের মতো আমার শাস্তি।
আমার সাথে মিথ্যে বলিস, সত্যি করে বল তুই কার লোক। আর তার যে বড় কথা, কেন পেছু নিয়েছিস? যদি সত্যি বলে দিস তাহলে তোর লাশটিকে কুকুর দিয়ে খাওয়াবো না, ট্রাস্ট মি। আর যদি মিথ্যে বলিস তাহলে ব্লা ব্লা ব্লা। তোকে ওটা নাই বলি, প্র্যাকটিক্যাল ভাবে দেখে নিবি। লোকটা ছটফট করছে ছোটার জন্য, কিন্তু আহান এখনো সে ধরে আছে। ছটফট দেখে ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটে ওঠে। উঠিয়ে বলে, বল তাড়াতাড়ি। লোকটা ঠোঁট ঝলসে গেছে, কথা বলতে পারছে না। তবুও আহানের ভয়ে অস্ফুট ভাষায় বলে, আমি রায়হানের হয়ে কাজ করতাম আগে। তারপর রায়হানের আর সন্ধান মেলেনি। তার জায়গা এখন দখল করেছে সাহিল মির্জা। শুনেছি রায়হানের বাপ সাহিলকে এই জায়গা দিয়েছে। আমাকে বলা হয়েছে আপনার পিছু নিতে আর গোপন খবর জেনে যেতে। আমি গুপ্তচর ছিলাম মাত্র, আমি এসেছিলাম আপনার বউকে কিডন্যাপ করতে। উনি নাকি আজ ভার্সিটিতে যাবে, তাই ওনাকে খুঁজতে আপনার পিছু নিয়েছিলাম। আহান লোকটার কথা শুনে চোখ বন্ধ করে নেয়। ও তো ভেবেছিল ওর পিছু নিয়েছিল, কিন্তু সত্যি তো এটাই যে ইয়ানার পিছু নিতে এসেছে। আহান আগেই বুঝতে পেরেছে এটা রায়হানের লোক ছিল, কারণ রায়হানের প্রত্যেকটা গুপ্তচরে হাতের উপরের অংশে একটা গোলাকৃতি বাঘের মাথার ট্যাটু করা। কিন্তু ওর বউয়ের পিছু নিয়েছে এটা তো সে মানবে না। আহান চেয়ার থেকে খুব শান্ত হয়ে উঠে তারপর বলে, যা, তোকে মুক্ত করে দিলাম সত্যি কথা বলার জন্য। লোকটাও খুশিতে গদগদ করে ওঠে। অগ্নি চৌধুরী তাকে ছেড়ে দিচ্ছে, এর যে আশ্চর্যের আর কিছু নেই। আহান লোকটার দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে সামনের দিকে ঘুরে আরিফের দিকে ইশারা করে। সাথে সাথে পেছন থেকে লোকটার বীভৎস চিৎকার ভেসে আসে। লোকটার বুক বরাবর পরপর 3টি গুলি করা হয়েছে। এক পর্যায়ে দুনিয়ার মায়া ত্যাগ করে। আহান একটা বাঁকা হাসি দিয়ে দরজার সেল থেকে বের হয়ে যায়। আহান ডুপ্লেক্স চাবি দিয়ে ভেতরে প্রবেশ করতেই এতগুলো মানুষকে দেখে বিরক্তি নিয়ে রুমের দিকে অগ্রসর হতে নিবে, তখন কেউ ঝড়ের গতিতে এসে জাপটে ধরে। আহান প্রথমে ভেবেছিল ইয়ানা, তাই সম্মতি জানাতে গিয়ে আটকে যায়। রাগে জল শক্ত হয়ে আসে। নিজের কাছ থেকে ছাড়িয়ে মেয়েটার গালে সজোরে থাপ্পড় বসায়। রাগে থরথর করে কাঁপছে দেহখানা। আহান রেগে চিৎকার দিয়ে বলে, চিপ গার্ল, লজ্জা করে না পরপুরুষের গায়ে ঢলে পড়তে? অসভ্য বেহায়া মেয়ে। মেয়েটা অবাক দৃষ্টিতে মেলে বলে, এইভাবে রেড করার কি আছে? আমি তো জাস্ট জড়িয়ে ধরেছি। কানাডায় তো এইসব অহরহ চলতো। আহান, লিসেন, ঝর্ণা, কানাডায় তুমি অনেকের সাথে বেড শেয়ার করেছো, সেখানে তোমার জন্য জড়িয়ে ধরাটা আহামরি কিছু না। কিন্তু ভদ্র মেয়েরা কখনো ছেলেদের গায়ে ঢলে পড়ে না। অবশ্য তোমার মতো নির্লজ্জ আর নষ্টা মেয়ে বুঝবে না। নেক্সট টাইমে যাতে আমার পাশে পাশে না দেখি। গট ইট। এরপর আহান বড় বড় পা ফেলে রুমের দিকে অগ্রসর হয়। আহানের এমন ব্যবহারে কেউ কিছু বলেনি, কারণ ঝর্ণার দোষ ছিল, আর আহান সম্পর্কে তারা অবগত। ঝর্ণার আগে হাত মুঠো করে নেয়, বিড় করে বলে, তোমাকে আমার করেই ছাড়বো আহান চৌধুরী। আহান রুমের ভেতর ঢুকে ইয়ানাকে দেখতে না পেয়ে কপাল কুঁচকে আসে। গেল কোথায় মেয়েটা? বারান্দায় উকি দিতে ইয়ানার অবয়ব দেখতে পায়। মুখে এক টিলতে হাসি ফুটে ওঠে। এরপর আহান ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে বারান্দায় চলে যায়। উদ্দেশ্য ইয়ানার কাছে যাওয়া। মেয়েটার শরীর কেমন তা জানাই হলো না। ইয়ানা নিজের মেদহীন পেটে ঠান্ডা কিছু স্পর্শ পেতেই কেঁপে ওঠে। হাতের মালিককে বুঝতে পেরে এখান থেকে সরে আসে। ইয়ানা সরে যাওয়াতে আহান রেগে গিয়ে ইয়ানার গাল চেপে ধরে, কিছু বলতে যাবে, কিন্তু ইয়ানার চোখ দেখে আহান থমকে যায়। চোখগুলো ভীষণ লাল হয়ে ফুলে গেছে, মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কান্না করেছে। আহান ইয়ানার এই হালাত দেখে বুকের সাথে মিশিয়ে বলে, কি হয়েছে, কান্না করছো কেন? কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে। প্লিজ ইয়ানা, কান্না করো না, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ইয়ানা নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, ছবে না আমায় একদম, আমি খুব খারাপ, সিমলেস। ইয়ানার কথা অনেক কর্ণপাত হতেই জোয়াল শক্ত হয়ে আসে। সাহস হয় কি করে সেমলেস বলার? চুপ হয়ে যাও ইয়ানা, আমাকে রাগিয়ে দিও না, আমি রেগে গেলে তোমার জন্য ভালো হবে না। ইয়ানা কান্না করতে করতে বলে, হ্যাঁ, আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করেন, বাইরে তো সবাইকে ঠিকই জড়িয়ে ধরেন, একদম ছোবেন না আমায়, ওই মেয়েকে গিয়ে জড়িয়ে ধরেন। আহান ইয়ানার কথা শুনে চোখ ছোট ছোট করে তাকায়, কথায় স্পষ্ট অভিমান প্রকাশ পাচ্ছে। আহান ইয়ানার দিকে তাকিয়ে বলে, তাহলে এই কারণে রাগ করেছো, হিংসে হচ্ছে বুঝি? ইয়ানা কিছু বলে না, রুমের দিকে চলে যেতে নেয়। আহান ইয়ানার হাত ধরে হ্যাচকা টান দিয়ে বুকের সাথে মিশিয়ে নেয়। তারপর ইয়ানার মাথায় হাত রেখে শান্ত সুরে বলে, অভিমান করেছো, কিন্তু আমি তো অভিমান ভাঙাতে পারি না। আমি জানতাম নাকি ওই মেয়েটা জড়িয়ে ধরবে? তুমি সবটা না দেখে একটু দেখেই চলে আসলে। আমি মেয়েটাকে মেরে দিয়েছি, আর কখনো আমার আশেপাশে আসবে না। এবার কান্না থামাও।
ইয়ানা আহানের পক্ষ থেকে মুখ তুলে বলে, মেরেছেন মানে? কি করেছেন আপনি ওনার সাথে, সত্যি করে বলবেন? আহান, বেশি না, শুধু থাপ্পড় দিয়েছি। ইয়ানা, ওহ। এরপর ইয়ানা রুমের ভেতর গিয়ে শুয়ে পড়ে। আহান ইয়ানার হাবভাব বোঝার চেষ্টা করে নিজেও রুমের ভেতর যায়। আহান ইয়ানাকে ডাক দেয়, কিন্তু রেসপন্স আসে না। এবার প্রচণ্ড রাগ হচ্ছে। এই মেয়ে এইভাবে ইগনোর করার কারণ কি? এত রাগ জেদ কোথায় রাখে? এরপর আহান ইয়ানাকে বিছানা থেকে তুলেই দাঁতে দাঁত চেপে বলে, সমস্যা কি তোমার, এইভাবে ইগনোর করছো কেন? একটু ভালোবাসা দেখিয়েছি তাই মাথায় চেপে বসেছ? আমাকে ইগনোর করার দুঃসাহস দেখাও কিভাবে মেয়ে? আমি তোমাকে আগেও বলেছি, আর যাই করো ইগনোর করবা না। আর যদি কোনো কিছু নিয়ে কখনো সন্দেহ হয়, তাহলে সোজা আমার কাছে এসে জিজ্ঞাসা করবা। কখনো যাতে এইভাবে কান্না করতে না দেখি। তারপরও ইয়ানার কোনো রেসপন্স নেই। আহান ইয়ানাকে থাপ্পড় দেওয়ার জন্য হাত বাড়াতেই ইয়ানা আহানের বুকে আছড়ে পড়ে। আহান হতভম্ব হয়ে যায়। আলতো করে চেপে ধরে বলে, কি হয়েছে? কি নিয়ে অভিমান করেছো? না বললে আমি বুঝবো কিভাবে? ইয়ানা এবার কান্না করতে করতে বলে, আমি আপনাকে ফোন দিয়েছিলাম, ফোন রিসিভ করেননি কেন? সারাদিন একটা ফোন দিয়েও জিজ্ঞাসা করেননি আমি কেমন আছি। চিন্তা হচ্ছিল খুব আপনাকে নিয়ে। আহান প্রেয়সীর অভিমানের কারণ বুঝতে পেরে বলে, আমি কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই খেয়াল ছিল না। প্রমিস, এরপর থেকে এমনটা হবে না। এবার কান্না থামাও। ইয়ানা শান্ত হয়ে পড়ে। আহান ইয়ানাকে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। আহান নিজেকে সব থেকে সুখীদের কাতারে দাঁড় করাতে চাচ্ছে, কারণ এই মেয়ে আহানের হৃদয়হীন রক্তে গন্ধে মিশে গেছে। চিৎকার করে বলতে ইচ্ছে করছে যে অগ্নি চৌধুরী নিজের বোন ছাড়া কোনো নারীকে সহ্য করতে পারতো না। সেও আজ এক মেয়ের প্রতি ভীষণভাবে আসক্ত হয়ে গেছে। আবারও নতুন সকালে সূচনা হলো। ইয়ানা ঘুম থেকে উঠতে নেবে, কিন্তু মনে হচ্ছে কোনো বলিষ্ঠ কিছুর সাথে আবদ্ধ হয়ে পড়েছে। ভালোভাবে চোখ খুলতে বুঝতে পারে আহান ওকে শক্ত করে জড়িয়ে রেখেছে। ইয়ানা নিজেকে ছাড়িয়ে এক দৃষ্টিতে আহানের দিকে তাকিয়ে থাকে। ইস, কি সুদর্শন! ঘুমের মধ্যে কি কোমল আর শিশু সুলভ দেখাচ্ছে, কিন্তু ঘুম ভেঙে গেলেই সমস্ত কোমলতা শেষ। হঠাৎ আহানের ঘাড় আর হাতে ট্যাটুর দিকে চোখ যায়। ইয়ানা বিরক্তি নিয়ে নাক মুখ কুঁচকে ফেলে। উনি জানে না ট্যাটু করা হারাম? তারপর কিছু একটা ভেবে আহানের মুখে ছুতে যায়, কিন্তু হঠাৎ কেউ ইয়ানার হাত আটকে দেয়। ইয়ানা ভড়কে যায়, আমতা আমতা করে বলে, আপনি আপনি তো ঘুমিয়েছিলেন। আহান, কে বলেছে আমি ঘুমিয়েছিলাম? আমি তো প্রথম থেকেই তোমার কর্মকাণ্ড দেখছিলাম। এই সত্যি করে বলো তো, তুমি আমার ঘুমের সুযোগ নিচ্ছিলে না তো? ইয়ানা বিরক্তি নিয়ে বলে, বাজে কথা বন্ধ করুন। এই বলে ইয়ানা ফ্রেশ হতে চলে যায়। আহান একটা মেয়েকে হাসি দিয়ে ফ্রেশ হয়ে বাড়ি যায়। ইয়ানা অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়। আজকে মনটা খুব ফুরফুরা লাগছে। অনেকদিন পর ভার্সিটিতে যাব, আবার আগের মতো সবার সাথে কথা বলতে পারবো। ভাবতে যেন মনটা খুশি খুশি লাগছে। ইয়ানা আহানকে বিছানায় দেখতে না পেয়ে বুঝতে পারে দানবের মতো শরীর বানাতে জগিংয়ে গেছে। ইয়ানা নিচে নেমে দেখে কেউ নেই। কাল মিসেস নাফিসার সাথে শুধু কথা হয়েছিল, আর ওনার ছেলে মেয়েদের সাথে পরিচিত হতে পারেনি। মিসেস নাফিসা আসার অনেকক্ষণ পর মনে হয় তারা এসেছিল, তাই আর দেখা করতে পারেনি। আজ তাহলে তাদের সাথে পরিচিত হওয়া যাবে। ইয়ানা রান্নাঘরে গিয়ে দেখে স্টাফরা রান্নার কাজে লেগে পড়েছে। ওর আর কাজ কি, একটু কফি বানায়। ইয়ানা কফির মগ হাতে নিয়ে রান্নাঘর থেকে বের হতেই কাউকে দেখেই অস্ফুট ভাষায় বলে, নাউজুবিল্লাহ। ইয়ানা বুঝতে বাকি নেই, এটা তাহলে ঝর্ণা। দাদুমণি বলেছিল কানাডায় বড় হয়েছে, তাই বলে ড্রেস আপের এই অবস্থা। ছি, ড্রেস পরার কি প্রয়োজন ছিল? পুরো পা দেখা যাচ্ছে, না পরলেই হতো। ইয়ানার ভাবনার মাঝে কারোর ডাক শুনতে পায়। সামনের দিকে তাকাতে বুঝতে পারে ঝর্ণা ডাকছে। ইয়ানা সামনে গিয়ে কিছু বলতে যাবে, তার আগেই ঝর্ণা বলে, এই শোনো, আমার জন্য এক কাপ ব্ল্যাক কফি আনো তো। কফির মধ্যে একদম চিনি কম দিবে। যাও, তাড়াতাড়ি নিয়ে আসো। ইয়ানা আর কিছু বলে না, ঝর্ণার আদেশ মতো কফি বানাতে চলে যায়। তারা তো বাড়ির অতিথি, বানিয়ে খাওয়াতেই পারে। ইয়ানা কিছুক্ষণের মধ্যে কফি বানিয়ে ঝর্ণার সামনে রাখে। ঝর্ণা কফি মুখে দিয়ে পুরোটা কফি ইয়ানার উপর ফেলে দিয়ে চিৎকার করে বলে, ইউ স্টুপিড গার্ল, বলেছিলাম না যাতে মিষ্টি কম হয়? কানে কি শুনতে পাসনি? কাজের লোক কাজের লোকের মতো থাকবি। মালিক যা বলবে তা একটু এদিক সেদিক হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। ইয়ানার রাগে হাত দুটি মুষ্টিবদ্ধ করে নেয়। কিছুতেই নিজের রাগ কন্ট্রোলে রাখা যাচ্ছে না। ইচ্ছে করছে মেয়েটাকে থাপড়িয়ে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু এরা দাদুমণির অতিথি, তাই এখনো চুপচাপ সহ্য করছে।
ইয়ানার ভাবনার মাঝেই বিকট শব্দে দুজনকে ভড়কে যায় দুজনে। সামনের দিকে তাকাতেই ইয়ানার অন্তরাত্মা কেঁপে ওঠে। আহান খাবার টেবিলটাকে হস্টিক দিয়ে বাড়ি মেরে খণ্ড বিখণ্ড করে ফেলেছে। মনে হচ্ছে চোখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে। কাঁচ ভাঙা শব্দে সবাই উপর থেকে নিচে নেমে আসে। ইয়ানা অবস্থা বেগতিক দেখে তাড়াতাড়ি করে আহানের কাছে গিয়ে বলে, আহান প্লিজ শান্ত হন, ও আমাকে চিনতে পারেনি তাই এমন করেছে। তারা দাদুমণির অতিথি, কয়েকদিনের জন্য এসেছে মাত্র। খারাপ ব্যবহার করবেন না প্লিজ, আমি সবটা সামলে নিব। ঝর্ণা ইয়ানাকে আহানের কাছে যেতে দেখে রেগে তেতে উঠে বলে, এই অসভ্য বেহায়া মেয়ে, তুমি আমার আহানের কাছে গিয়ে কি ফিসফিস করছো? বড়লোক ছেলে দেখলেই ঢলে পড়তে ইচ্ছে করে, ছেলে ছোট লোক কথাকার। আহান ইয়ানাকে নিজের থেকে ছাড়িয়ে ঝর্ণার সামনে গিয়ে সজোরে কয়েকটা থাপ্পড় লাগায়। ঝর্ণা টাল সামলাতে না পেরে ছিটকে যায়। রেশব আহানের কাছে এসব বলে, এই ব্রো শান্ত হ, এইভাবে হাইপার হচ্ছে কেন? আহান রেশবের দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে বলে, মরতে না চাইলে দূরে থাক। রেশব আর কিছু বলে না। আহান ঝর্ণাকে ফ্লোর থেকে তুলে রেখে বলে, আবার বল, কি যেন বলছিলি ওকে? ছোট লোক, অসভ্য, বেহায়া, আর হ্যাঁ কাজের লোক। সাহস কি করে হয় আমার বউকে এসব বলার? ও অগ্নি চৌধুরী শেহজাদি, আমার রাজ্যের রানীও। তোর মতো নষ্টামি ওকে কাজের লোক বলছিস? বলেই আহান ঝর্ণাকে আরেকটা থাপ্পড় দেয়। মিসেস নাফিসা আর রেশব অগ্নি চৌধুরীর নাম শুনে অবাক হয়। তাহলে আহান চৌধুরী আর অগ্নি চৌধুরী এক ব্যক্তি? ঝর্ণা গালে হাত দিয়ে অবাক হয়ে বলে, অগ্নি চৌধুরী মানে? গোল্ডেন অফ মাফিয়া লিডার অগ্নি চৌধুরী, আর এই মেয়ে তোমার বউ মানে কি? তুমি বিয়ে করেছো? আহানি আনার দিকে বাঁকা হাসি দিয়ে বলে, রিনা খালা আমাকে এক মুখ গরম পানি দিন তো। গরম পানির কথা শুনে সবার বুকটা ধুক করে ওঠে। ইয়ানা আহানের কাছে এসে মিনতির সুরে বলে, প্লিজ আহান শান্ত হন, অনেক হয়েছে আর নয়, প্লিজ রুমে চলুন, আপনার অফিসের সময় হয়ে যাচ্ছে আর আমার ভার্সিটিতে যেতে হবে। আহান ইয়ানার দিকে তাকিয়ে অধৈর্য গলায় বলে, ব্যথা পেয়েছো তুমি? কোথায় লেগেছে দেখাও আমাকে। ইয়ানা, আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি, প্লিজ আর অশান্তি বাড়াবেন না। আহান ইয়ানার কথা না শুনেই রিনা খালা বলে, তাড়াতাড়ি নিয়ে আসুন। রিনা খালা তাড়াতাড়ি করে গরম পানি এনে আহানের হাতে দেয়। আহান মগের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয়। সবাই আহানের কাছে মিনতি করছে যাতে কিছু না করে। আহান ঝর্ণার দিকে তাকিয়ে বলে, ঝর্ণা, তোমার কোমল হাতখানা একটু দাও তো দেখি, তোমাকেও গরম পানির সন্ধান করাই। আমার বউ কেন একা ভোগ করবে? ঝর্ণা নিজেকে সিটিয়ে নেয়। আহান জোর করে ঝর্ণার হাতটা ধরে ফুটন্ত গরম পানিতে ডুবিয়ে দেয়। সাথে সাথে ঝর্ণা চিৎকার দিয়ে ওঠে। আহানও ঝর্ণা চিৎকার দেওয়া মাত্র ছেড়ে দেয়। তারপর ইয়ানার দিকে গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করে বলে, 5 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি রেডি হয়ে আসো, কুইক। ইয়ানা আহানের দিকে না তাকিয়ে ওপরে চলে যায়। মানুষ কতটা উন্মাদ হলে এইসব করে। ইস, মেয়েটা কতটুকু ব্যথা পেয়েছে জিজ্ঞাসা করতেও পারলাম না। মেয়েটার কাছে গেলেই পরে আমার উপর ঘূর্ণিঝড় যাবে। আখানো অফিস ফর্মে ছিল। আজ সে জগিংকে যায়নি, কোনো এক কাজে গিয়েছিল 8 ঘন্টার জন্য। যখন ঝর্ণা ইয়ানাকে আদেশ করেছিল কফি আনতে, তখন সে বাড়িতে প্রবেশ করতে গিয়ে এসবের সম্মুখীন হয়। আহান ভেবেছিল ইয়ানা প্রতিবাদ করবে, কিন্তু যখন ইয়ানা শরীরে গরম কফি ঢালা হয় তখন নিজের রাগটা কন্ট্রোল হারিয়ে ফেলে। সাহস কি করে হয় ওই মেয়ের অগ্নি চৌধুরী বইয়ের সাথে খারাপ ব্যবহার করার? আহান গাড়ির কাছে গিয়ে নিজের রাগটাকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। ইচ্ছে করছে ঝর্ণার জান খেয়ে ফেলতে। ইয়ানা রেডি হয়ে নিচে নামে। পিঙ্ক কালারের লং টপস, হোয়াইট কালারের লেগিংস আর মাথায় হোয়াইট কালারের হিজাব। ইয়ানা ঝর্ণার কাছে গিয়ে কিছু বলতে যাবে, তখনই আহিয়া বলে, বৌমণি তুমি এখন যাও, দেরি হলে আবার তোমার উপরে চেঁচামেচি করবে। ইয়ানা ও দাদুমণি থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। দাদুমণি আর সাজিদ চৌধুরীকে ইয়ানা আগেই জানিয়ে রেখেছিল ভার্সিটি যাবে। সবাই ওর কথা সম্মতি জানিয়েছে। মেয়েটার জন্য খুব খারাপ লাগছে, কি অবস্থা করেছে মেয়েটার, ইস। ইয়ানা গাড়ির সামনে এসে দেখে আহান ড্রাইভিং সিটে বসে চোখ বন্ধ করে রেখেছে। ইয়ানা একটা ভেঙচি কেটে গাড়ির ভেতর ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। দরজার বিকট শব্দ পেয়ে আহান কপাল থেকে হাত সরিয়ে ইয়ানার দিকে কপাল কুঁচকে তাকায়। ইয়ানাকে ওপর থেকে মাথা পর্যন্ত বরক করে ঠোঁটের দিকে তাকিয়ে বলে, ঠোঁটে লিপস্টিক মুছো, দেখতে কেমন বিশ্রী লাগছে। ইয়ানা, আমাকে দেখতে তো বিশ্রী লাগবেই। ঘরের বউকে দেখেছেন কোনো পুরুষ সুন্দর বলতে? তাদের কাছে ঘরের জিনিসের থেকে বাইরের জিনিস অধিক সুন্দর। এরপর ঠোঁট থেকে লিপস্টিক মুছে ফেলে। বলা যায় না কখন কি করে বসে। আহান, আমি কখন বললাম বাদরের মতো লাগছে? ইয়ানা, সুন্দর যে লাগছে তাও তো বলেননি। আহান ইয়ানার কথা শুনে আড়ালে মুচকি হাসি দেয়। যাকে দেখলে অগ্নি চৌধুরীর বুকে ঘূর্ণিঝড় শুরু হয়। তার রূপের বর্ণনা কি মুখে বলতে হয় নাকি? আহান আর ইয়ানার মাঝে আর কোনো কথা হয়নি। দেখতে দেখতে ভার্সিটির সামনে চলে আসে। ইয়ানা নেমে যেতে নিবে, তখন আহান আটকে দিয়ে বলে,
যা যা বলেছি সব যাতে মনে থাকে। অপরিচিত কারোর সাথে কথা বলবে না। আর ভুলেও যাতে আংটি খোলা না হয়। মোবাইল সাথে রাখবে যাতে ফোন দেওয়ার সাথে সাথে পাই। নিজের বাঁদর দল ছাড়া কারোর সাথে কোথাও যাবে না। ইয়ানা আহানের কথা শুনে তেতে উঠে বলে, আপনি বাঁদরের দল কাকে বলেন? আহান মুচকি হাসি দিয়ে বলে, ভেবে দেখো। এরপর ইয়ানা সামনে দিয়ে চলে যায় নিজের গন্তব্যে। আহান চলে যেতে ইয়ানা নিজের ভার্সিটির ভেতর প্রবেশ করে। ইস, কতদিন পর নিজের ভার্সিটিকে দেখতে পাচ্ছে, কিন্তু হোল্লাপার্টি দল কোথায়? হিয়ানার ভাবনার মাঝেই কেউ এসে তাকে জড়িয়ে ধরে বলে, ইনু বেবি। হিয়ানা কানে হাত দিয়ে বলে, আস্তে বই নাচতে, কোন দেশে হারবাল খেয়ে এমন গলা বানিয়েছিস? হিয়ানার কথা শুনে আকাশ বলে, কোন হারবাল আবার? গোয়েন্দা অফিসার রায়ানের হারবাল খেয়ে, তাই না রে সুমু সোনা? সুমু লজ্জায় মাথা নিচু করে ফেলে। তা দেখে হিয়ানা ঠাট্টা করে বলে, হে আকাশ চুপ, আমাদের লাজুকের মহারানী লজ্জা পেয়েছে। সুমাইয়া ইয়ানার দিকে কটমট চোখে তাকায়, যার অর্থ সে অনেক কিছু বলতে পারে। ইয়ানা এবার কথা পাল্টিয়ে বলে, যাই হোক, কতদিন পর তোদের দেখেছি, মনে আলাদা একটা শান্তি লাগছে। খুব মিস করেছিলাম তোদের। আয়াত, আজ মনে হচ্ছে হুল্লা পার্টিতে শান্তি ফিরে এসেছে। আমাদের গ্রুপটা আবার আগের মতো হয়ে গিয়েছে। খুব মিস করেছিলাম এই সময়টাকে। তারা অনেকক্ষণ কথা বলার পর ইয়ানা আকাশের উদ্দেশ্যে বলে, তোর আর অবনীর কি খবর সেটা বল, বিয়ে কবে করছিস? ইয়ানার কথা শুনে সবাই চুপ হয়ে যায়। ইয়ানা সবার দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলে, তোরা সবাই মুখটাকে এমন হুতুম প্যাঁচার মতো করেছিস কেন? আমি তো সিম্পল একটা প্রশ্ন করেছি, কি হয়েছে বলতো? আকাশ ইয়ানার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, একটা কথা বলি, মারবি না, প্রমিস কর। ইয়ানা, এখানে প্রমিস করার কি আছে? যা, মারবো না বল। আকাশ আরুরের দিকে তাকিয়ে বলে, ভ্যাবলার মতো তাকিয়ে আছিস কেন? তুই বলতে পারছিস না? দেখছিস না আমার ভয় করছে? আরুরা হঠাৎ আকাশের কথা ভড়কে যায়, তারপর বিরক্তি নিয়ে বলে, তোর পুরুষত্ব নিয়ে আমার মাঝে মাঝে সন্দেহ হয়। ইনু শোন, আমি বলছি, এই ডাইনোসর বিয়ে করে নিয়েছে। ইয়ানা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, বিয়ে করে নিয়েছে মানে? অবনী আর ওর বিয়ের কথা তো চলছিল, তাহলে ও আবার কাকে বিয়ে করেছে? আরু অবনীকে বিয়ে করেছে? ডাইনোসরের বিয়ের ভূত মাথায় চাপছিল। পরে সেই ভূতে দৌড়ানি দিচ্ছে বিয়ে করার জন্য, তাই কাউকে না জানিয়ে বিয়ে করে নিয়েছে। অবনীর সাথে বলে কোন ছেলেকে দেখেছে আমাদের হিরো আলম, আর সেখানে উনি রেগে যায়। তারপর দুদিনের মধ্যে অবনীকে বিয়ে করে। বিয়েটা আচমকা হয়। বিয়ের মধ্যে শুধু অবনীর বাবা মা আর আকাশের বাবা মানে আঙ্কেল আন্টি ছিল। আর হ্যাঁ, বিয়েটা রাতে হয়েছে, যাতে বড় বেশি ডাইনোসরের রূপ দেখে কেউ ক্রাশ না খায়। শয়তান পোলা আমাদেরও জানায়নি, পরে ভার্সিটিতে এসে জানিয়েছে। এখন অবনীর বাবা মা বলে দিয়েছে, আকাশ যতদিন না নিজের বাবার ব্যবসা ধরবে, ততদিন উনি ওনাদের মেয়েকে দেবেন না। আগে পড়াশোনা শেষ করবে, তারপর হিরো আলম মানে আকাশের সাথে সাক্ষাৎ করাবে। ইয়ানা অবাক হয়ে আকাশের দিকে তাকায়। আকাশ ইনোসেন্ট ফেস নিয়ে ইয়ানার পানে যায়। আয়াত আকাশের মুখের দিকে তাকিয়ে বলে, একদম ইনোসেন্ট সাজার চেষ্টা করবি না। এই ইনোসেন্ট ফেস দেখে আমাদেরকে কন্ট্রোলে নিয়ে নিয়েছিস। এতবার একটা কাণ্ড ঘটালি আর আমরা কিছুই বলতে পারলাম না। ইয়ানা, ওরে আমার রোমিও রে, কবে থেকে এমন হলি তুই আকাশ? একটা ছেলেকে সাথে দেখে যা এত জেলাসি, তাই একদম বিয়ে বিয়ে করে নিয়েছিস? রোহান, আহান ভাইয়া শেষ। ইয়ানা হাসতে হাসতে বলে, তাই তো দেখছি। তারা অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর ক্লাসের সময় হয়ে পড়ে, তারপর নিজের ক্লাসে চলে যায়। কতদিন পর এইভাবে আবার আগের মতো মজা করেছে। ভার্সিটির শেষে তারা গেটের সামনে যেতে গাড়ি দেখতে পায়। কেউ না চিনলেও ইয়ানা ঠিক চিনেছে এটা কার গাড়ি হতে পারে। ইয়ানা গাড়ির সামনে যেতে আহান ইয়ানার দিকে তাকায়, চোখ দিয়ে ইশারা করে গাড়িতে বসতে। ইয়ানা চোখ দিয়ে ইশারা করে, সুমু তাদেরকে দেখায়। আহান ইয়ানার ইশারা বুঝতে পেরে ইচ্ছে না থাকা সত্ত্বেও প্রেয়সীর মন রাখতে গাড়ি থেকে নামে হুল্লাপাটির দিকে এগিয়ে যায়। অগ্নি চৌধুরীকে দেখে সবাই একটু ভয় পেলেও নিজেকে সামলে নেয়। বিয়ের ঘটনা তাদের আজও মনে গেঁথে রয়েছে। কতটা হিংস্র আর উন্মাদ দেখেছিল আহানকে। আহান তাদের সামনে গিয়ে মুচকি হাসি দিয়ে বলে, এই কেমন আছো তোমরা? আয়াত, জি জি, আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন? আহান, আলহামদুলিল্লাহ। পড়াশোনা কেমন চলছে তোমাদের? সোমাইয়া, জি ভালো। ভাইয়া ভালো। আহান, ওকে, তাহলে বাসায় যাও। আর চৌধুরী ভিলায় তোমাদের জন্য দরজা সবসময় খোলা। আগে যেভাবে ইয়ানার সাথে গিয়ে আড্ডা দিতে, সেইভাবে নিজেদের বাড়ি মনে করে দিতে পারো। ভয় নেই, তোমাদের দল আমি আলাদা করব না। তারপর বিদায় জানিয়ে যার যার মতো চলে যায়। ইয়ানা গাড়ির মধ্যে আশ্চর্য হয়ে আহানের দিকে তাকিয়ে থাকে। আহান কপাল কুঁচকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? ইয়ানা চোখ সরিয়ে নিয়ে মাথা দুপাশে নাড়িয়ে বলে, নাথিং। ইয়ানার তো বিশ্বাস হচ্ছে না, যে বাড়ির লোকদের সাথে ভালোভাবে কথা বলে না, আজ তার বন্ধুদের সাথে এত ভালোভাবে কথা বলেছে। ইয়ানা খুশিতে গদগদ করে ওঠে। আহান ইয়ানার হাসি মুখখানা দেখিয়ে মুচকি একটা হাসি দেয়। আহান বুঝতে পারছে যে সে ইয়ানার ফ্রেন্ডের সাথে কথা বলেছে বলে খুব খুশি।
দেখতে দেখতে গাড়ি গিয়ে চৌধুরী ভিলায় থামে। ইয়ানা গাড়ি থেকে নামতেই আহান কোনো শব্দ ব্যয় না করে আবার নিজের গন্তব্যে অগ্রসর হয়। ইয়ানা ভ্যাবাচাকা খেয়ে যায়। এইভাবে চলে যাওয়ার মানে কি বুঝলাম না। ইয়ানা আর কিছু না ভেবে বাড়ির ভেতরে প্রবেশ করে। ভেতরে গিয়ে দেখতে পায় নিচে শুধু ঝর্ণা বসে আছে। ইয়ানার নিজেকে নিজে খুব অপরাধী মনে হচ্ছে। ইয়ানা আস্তে করে ঝর্ণার সামনে গিয়ে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য সব হয়েছে, প্লিজ কিছু মনে করো না। ঝর্ণা ইয়ানার কণ্ঠ পেয়ে তেতে ওঠে। ইয়ানার দিকে তাকিয়ে বলে, কি করেছো তুমি আহানের উপর? সে তো কোনো মেয়েকে সহ্য করতে পারতো না, আর সে তোমার জন্য আমাকে আঘাত করেছে। কি দিয়ে বশ করেছো ওকে, বলো আমায়? সৌন্দর্য দেখিয়ে? তো ওকে পাবে না, কারণ কানাডায় অনেক মেয়ে ওর জন্য পাগল ছিল। ওরা তোমার থেকে হাজার গুণ সুন্দরী। ওদের দিকে ফিরেও তাকায়নি। আর তুমি কি এমন করলে যে আহান তোমার দিকে এতটা আকৃষ্ট হয়েছে? কিভাবে সেডুস করেছো ওকে? তোমার মধ্যে না আছে স্মার্টনেস, না আছে স্টাইল। পোশাক দেখলেই আগের যুগের খালাম্মাদের মতো লাগে। এত বড় ঘোমটা টেনে রাখো। ইয়ানার এবার প্রচুর রাগ হচ্ছে। ঝর্ণার দিকে তাকিয়ে বলে, স্মার্টনেস শুধু তোমার মতো অর্ধনগ্ন পোশাক পরলেই আসে না। স্মার্টনেস তার চলাফেরা, আচার ব্যবহারে আসে, যা তোমার মতো উগ্রপন্থী মেয়েরা বুঝবে না। নিজের শরীরকে হেফাজত করো, নয়তো শরীরটাকে মিষ্টি ভেবে মাছি বসবে। আর হচ্ছে সিরিয়াসের কথা, তাহলে তুমি একটু আহান চৌধুরীকে জিজ্ঞাসা করে নিও, আমি কিভাবে মিসেস আহান চৌধুরী হয়েছি, কিভাবে উনি আমাকে বিয়ে করেছেন। ঝর্ণা রেগে ইয়ানার দিকে তাকিয়ে বলে, আমি আহানকে ভালোবাসি, এখন থেকে নয়, একদম ছোট থেকে। হিয়ানা আর আমি ওনার স্ত্রী। এটা সেই সম্পর্ক যা আল্লাহ নিজে জোড়া লাগিয়েছেন। কলেমার কবুল বলে আমাদের বিয়ে হয়েছে। তোমার ভালোবাসা থেকে আমার স্ত্রী রূপের শক্তি বেশি। একজন স্ত্রীর কাছে তার স্বামী তার কাছে অহংকার আর অলংকার। তোমার ভালোবাসাকে আমি সম্মান জানাই, কিন্তু এটা আর তোমার নেই। নিজের ভাগ্যকে যদি বিশ্বাস করে থাকো, তাহলে নিয়তি ভেবে মেনে নাও। মহান রবের কাছে আর্জি জানাই, যাতে তোমার ভাগ্যে খুব ভালো একটা ছেলে আসে। এরপর ইয়ানা নিজের রুমের দিকে অগ্রসর হয়। ঠিক তখনই আবার ঝর্ণার কণ্ঠ ভেসে আসে, ভাগ্য যাই হোক, আমি আমার আহানকে চাই। তোমার মতো মেয়ে আহানের যোগ্য নয়, তাই আমি আমার আহানকে নিজের করেই ছাড়বো। ইয়ানা মুচকি হাসি দিয়ে বলে, চেষ্টা করে দেখতে পারো। আমিও দেখতে চাই একজন একজন স্ত্রীর শক্তি বেশি নাকি একজন পরনারীর। এরপর ইয়ানা নিজের রুমে চলে যায়। এইদিকে ঝর্ণা ইয়ানা যাওয়ার পানে তাকিয়ে হিংসার রাগে ফেটে পড়েছে। তার মাথায় একটাই কথা চলছে, যে করেই হোক আহানকে চাই, ব্যাস।